বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের বাংলা পরীক্ষায় 17টা এমসিকিউ থাকে, সমগ্র গল্প, কবিতা, প্রবন্ধ, এমনকি আমাদের বাংলা ব্যাকরণ সমস্ত অংশ জুড়ে। তো আজ ঠিক তোমাদের সামনে ঠিক এরকম 17টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা, প্রত্যেকটা প্রশ্ন করব, তার সঙ্গে উত্তরগুলোও দিয়ে দেবো। তো এইগুলোর মধ্য দিয়ে আমরা কতটা প্রিপারেশন নিতে পেরেছি, কতটা পড়াশোনা করেছি সেটা যেমন একদিক দিয়ে জানতে পারবো, তার থেকে আরেকটা বিষয়, একদম ঠিক পরীক্ষাতে আমরা ঠিক এরকমই একটা মডেলের প্রশ্ন কিন্তু পাবো, অর্থাৎ গল্প থেকে, কবিতা থেকে, ব্যাকরণ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে। তো চলো আমরা আমাদের আলোচনা পর্ব শুরু করি, এবং তার মধ্যে দিয়ে তোমাদের যেটা বলবো যে প্রশ্নগুলো তোমাদের বলবো, প্রত্যেকটা প্রশ্নে একটু ভেবে উত্তরটা একটু মনে মনে সেট আপ করবে। তারপরে কিন্তু আমি যথারীতি উত্তরটা তোমাদের শেয়ার করে দেবো, তাহলে উত্তরটা ঠিক হলো কিনা সেটাও বুঝতে পারবে। এবং তার সঙ্গে যেটা আরও একটা ব্যাপার, কটা প্রশ্ন তোমরা পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো প্রশ্ন না জানা থাকে, অবশ্যই আমার কথাটা শুনে সেটা একটু মাথায় রাখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। এবার চলো আমরা পরপর আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেখো, একদম সহজ প্রশ্নগুলোই আমরা সাধারণভাবে পরীক্ষাতে বেশি ভুল করে থাকি। তো যাই হোক, সেরকমই কিছু গুরুত্বপূর্ণ সহজ টাইপের প্রশ্ন নিয়েই আজকের মক টেস্ট। তো দেখা যাক তোমরা কটা পারো। প্রথম প্রশ্ন, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। এখানে ফতোয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ফতোয়া শব্দটির আক্ষরিক অর্থটা কি, বা আমাদের যে কাব্যিক যে অর্থটা, যে গল্পে যে শব্দটা ব্যবহার করা হয়েছে ফতোয়া, সেই ফতোয়া শব্দের কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপশানে কি কি রয়েছে দেখো, অপশান রয়েছে রায়, দাবি, প্রতিবাদ, চিৎকার। তো এর মধ্যে ফতোয়া মানে রায় মানে হচ্ছে একদম একটা অন্য বিষয়। আচ্ছা, দাবি সেটা রাখলাম, প্রতিবাদ মানে তো প্রতিবাদ, চিৎকার মানে চিৎকার। তো স্বাভাবিকভাবে কোনটা উত্তর তোমরা অনেকেই বুঝে গেছো, তবু আমি উত্তরটা একটু শেয়ার করি। উত্তরটা হচ্ছে খদাগ, অর্থাৎ উত্তর হচ্ছে দাবি। দ্বিতীয় প্রশ্নে চলে আসি আমরা। দ্বিতীয় প্রশ্নে কি হচ্ছে, বিরাগীর ঝোলার ভেতরে যে বইটি ছিল। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা আমরা মনে করি আমি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তর পারবে। অপশান কতে রয়েছে গীতা, মহাভারত, রামায়ণ নাকি উপনিষদ। তো উত্তরটা কি হবে বলেই দিই, উত্তরটা হচ্ছে গীতা। পরবর্তী প্রশ্ন চলে আসি, ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল, সেটি হলো সেই গল্পের, নদের চাঁদের গল্পের, নদীর বিদ্রোহ গল্পের সেই লাস্ট মুহূর্তের সেই যে প্যাথেটিক লাইন, যেটা সেই ট্রেনকে পিষে দিল। তো প্রশ্নটা হচ্ছে যে কত নম্বর বা কোন ট্রেনটি পিষে দিয়েছিল। অপশান কতে রয়েছে 7 নং আপ প্যাসেঞ্জার, অপশান খ 7 নং ডাউন প্যাসেঞ্জার, অপশান গ 5 নং ডাউন প্যাসেঞ্জার, অপশান ঘ 3 নং আপ প্যাসেঞ্জার। তোর মধ্যে কোনটি উত্তর হবে? তো যাই হোক, আমরা উত্তরটা সবাই জানি, তবুও আমি উত্তরটা একটু শেয়ার করি। উত্তরটা হচ্ছে আমাদের খদাগ, 7 নং ডাউন প্যাসেঞ্জার, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, নবারুণ ভট্টাচার্যের তর্জমা করা অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একদমই বলতে গেলে একটা সহজ একটা প্রশ্ন। অপশানে রয়েছে জলই পাষাণ হয়ে আছে, বিদেশি ফুলে রক্তের ছিটে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, নাকি পাতার পোশাক। নবারুণ ভট্টাচার্যের তর্জমা করা অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুব সুন্দরই একটা প্রশ্ন। তো যাই হোক, এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তরটা কিন্তু হচ্ছে খদাগ, অর্থাৎ বিদেশি ফুলে রক্তের ছিটে, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। খুব সুন্দর আরও একটা প্রশ্ন, মাভৈ ধ্বনির তাৎপর্য কি, বা মাভৈ শব্দের অর্থটা কি? একদম মূল কথা হলো তাই, যুদ্ধে জয়ী হও, মাকে সর্বদা ভক্তি করো, এগিয়ে চলো, নাকি ভয় না পেয়ে এগিয়ে চলো। মাভৈ শব্দের অর্থ কি? তো যাই হোক, তোমরা এতক্ষণে স্থির করে নিয়েছো যে কোনটা উত্তর হবে। তো আমি তোমাদের উত্তরটা বলে দিই। মাভৈ শব্দের অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে এগিয়ে চলো। কি বললাম, বোঝা গেল? তবে অনেকে বলবে ভয় না পেয়ে এগিয়ে চলো, সেটা কিন্তু নয়। মাভৈ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে শুধু এগিয়ে চলো। মনে থাকবে কি বললাম, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অপশানে কি রয়েছে? মানহারা মানবী বলতে কি বোঝানো হয়েছে? মানহারা মানবী কে? তো স্বাভাবিকভাবে এই কবিতাটা যারাই আমরা পড়েছি তারাই কিন্তু বুঝতে পারবো যে মানহারা মানবী এখানে কে। অপশানে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। বিশ্বমাতা, ভারতবর্ষ, ইউরোপ নাকি আফ্রিকা। তো মানহারা মানবী কে? তো উত্তরটা আমরা সবাই জানি, তবে একটু মিলে নাও, উত্তরটা হচ্ছে আফ্রিকা। পরবর্তী প্রশ্নে চলে আসি, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? সারাদিন মানে যেমন রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, গল্প লিখতেন, কেমন পেন দিয়ে খাতা কলমে, কিন্তু না, টাইপরাইটার ধরে ধরে লিখে গেছেন, তিনি কি? আমরা প্রবন্ধে পড়েছি। দু অপশানে রয়েছে শৈলজানন্দ, ত্রৈলোক্যনাথ, তারপর হচ্ছে শরৎচন্দ্র, অন্নদাশঙ্কর রায়। তো এর মধ্যে কোনটা উত্তর হবে? তো স্বাভাবিকভাবে উত্তরটা আমরা সবাই জানি, যারা না জানি তারা অবশ্যই জেনে নেবো, কারণ পরীক্ষা সামনে, আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো যাই হোক, উত্তরটা শেয়ার করি। উত্তরটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়, যিনি কিন্তু সারা জীবনটা ধরে টাইপরাইটারেই কিন্তু লিখে গেছেন। একমাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। পরবর্তী প্রশ্ন চলে আসি, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠন করেছিল কত সালে? 1936, 1963, 1863, 1836। খুবই ইম্পর্টেন্ট, কারণ 6 আর 3 তো আছেই, আমরা জানি 6 আর 3 আছেই। তো এটার মধ্যে কোনটা হবে, 63 নাকি 36? তো যাই হোক, উত্তরটা শেয়ার করি, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না। তো উত্তরটা হবে কি, এবার বলে দিই, উত্তরটা হচ্ছে তোমার 1936 সালে কিন্তু রচিত হয়
পরিভাষা সমিতি, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন, বারবার কোন বিষয়ে বর্ণনা দিতে হলে, কোনো বিষয়ে বারবার কোনো বিষয়ে বর্ণনা দিতে হলে কি হয়? ভাষা সরল হয় না, অনর্থক কথা বেড়ে যায়, বৈজ্ঞানিক যুক্তি খণ্ডিত হয়, নাকি অর্থ সুনির্দিষ্ট হয় না? প্রশ্নটা কিন্তু একটু ডেপথ ভাববে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে গেলে কি হয়, সেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। তো যাই হোক, উত্তরটা কি হবে? বারবার কোনো বিষয়ে বর্ণনা দিতে হলে কি হয়? অনর্থক কথা বেড়ে যায়, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? অনুসর্গ এবং উপসর্গ তোমরা তো খুব ভালোভাবে পড়েছো। তে চে, তে টি ইয়াছি চে, তো এর মধ্যে অনুসর্গ কোনটি? অনুসর্গ হচ্ছে চে, চে শব্দটা হচ্ছে অনুসর্গ। তো এটা কি? বিভক্তি, বোঝা গেল। আচ্ছা, টিটা কি? রূপমূল। তো যাই হোক, এগুলো পরের জিনিস। তো উত্তরটাকে অনুসর্গটা হচ্ছে চে। পরের প্রশ্ন, আমরা বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে। আমরা বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, এখানে বিদ্রোহিণী হলো, এই যে বিদ্রোহিণী পদটি, এটি কি? কোন কারক? আমরা বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, বিদ্রোহিণীটা কি নিমিত্তকারক, কর্মকারক, কর্তৃকারক নাকি সম্বোধন পদ? প্রশ্নটা ভালোভাবে বুঝবে। আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে, তাহলে এখানে বিদ্রোহিণীকে কি করা হচ্ছে? সম্বোধন করা হচ্ছে। তাহলে এখানে কি হবে? উত্তরটা আমি বলেই দিলাম যদিও, তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সম্বোধন পদ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সমাস গঠনের প্রধান শর্ত কোনটি? সমাস গঠনের প্রধান শর্ত কোনটি? আমাদের প্রশ্ন যেটা রয়েছে, ব্যাস বাক্যকে ভেঙে ফেলা, ব্যাস বাক্য গঠন করা, দুটো পদকে যুক্ত করা, নাকি অর্থ সঙ্গতি রেখে সমসমান পদগুলিকে যুক্ত করা? তো সমাস গঠনের প্রধান শর্ত কি? সমসমান পদগুলিকে তো যুক্ত করতেই হবে। আচ্ছা, ব্যাস বাক্য ভেঙে ফেলা কিন্তু সমাসের প্রধান শর্ত নয়, গঠন করাও নয়, দুটো পদকে যুক্ত করা তো কখনো হতেই পারে না। তাহলে কি হবে? অর্থ সঙ্গতি রেখে সমসমান পদগুলিকে যুক্ত করাই হলো সমাসের মূল কাজ। পরবর্তী প্রশ্ন চলে আসি, মাথায় গোজা ময়ূর পালক, তো রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ? ময়ূর পালক, তাহলে এটা তো আগে এটাই যায়, ময়ূর পালক। তাহলে কি কি হতে পারে? দ্বিগু মানে সংখ্যা বিষয়ক, এখানে নাই, হলো না। আচ্ছা, দ্বন্দ্ব মানে আমি কি বলেছি? জোড় বিজোড় এরকম শব্দ থাকবে, বাবা মা ভাই বোন বই খাতা কলম পেন এসব থাকবে, সেরকমও নাই। আচ্ছা, ময়ূরের পালক, তাই তো, ময়ূর পালক মানে ময়ূরের পালক, তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা র কিন্তু এক্সট্রা এসে যাচ্ছে, কি তাই তো? তাহলে র যদি চলে আসে, তোমাদের একটা ক্লু আমি বলেছিলাম বোঝানোর সময়, র থাকা মানেই মনে করতে হবে তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটা কোনটা? সেটা হচ্ছে সম্বন্ধ। তার মানেই তার ভেতরে হবে সম্বন্ধ তৎপুরুষ, আর কর্মদ্বারায় তো হওয়ার কোনো কথাই নেই, কারণ এখানে তুলনা কিছু বোঝাচ্ছে না, কি তাই তো? তাহলে উত্তরটা কি হবে? ময়ূর পালক, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটা কোন বাচ্যের উদাহরণ? একদম সহজ কথা, তোরা সব জয়ধ্বনি কর। দেখো, এখানে স্বাভাবিকভাবে কর্মকর্তৃবাচ্য হওয়ার কোনো প্রশ্নই নেই, তাই তো? আচ্ছা, কর্মবাচ্য হতে গেলে যে দ্বারা দিয়া কর্তৃক এই ধরনের বিষয় থাকে, সেরকমও কিছু নেই। ভাববাচ্য হতে গেলে আমি তোমাদের বলেছিলাম যে হৌক হযুক্ত শব্দ থাকে, সেরকমও কিছু নেই। তাহলে স্বাভাবিকভাবে ডাইরেক্ট যদি আমরা প্রশ্ন করি তোরা সব জয়ধ্বনি করে, একটা সিম্পল কথা বা করার একটা কাজ করার কথা বলে, তো সেটা কি হবে? সেটা স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্নে চলে আসি, বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টিকে যথাস্থানে সন্নিবেশিত করাকে কি বলে? পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টিকে যথাস্থানে, মানে ওই যে বাক্যের যে আমরা পড়েছি পরপর সুন্দর করে সাজানো, সেই সুন্দর করে সাজানোটাকে কি বলে? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, কোনোটিই না। তো পরপর সাজানো যেটা, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে আসক্তি বলা হয়। তাই বলছে পরস্পর সম্পর্কযুক্ত শব্দ সমষ্টিকে যথাস্থানে সন্নিবিষ্ট করাকে বলা হচ্ছে আসক্তি। পরবর্তী কোশ্চেন, যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে কি বলে? এটা তো একদম সেই ছোটবেলাতে যখন আমরা সেন্টেন্স পড়েছি তখন থেকেই আমরা পড়ে আসছি। তো যাই হোক, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এসব বোঝালে তাকে বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী কোশ্চেন এবং আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন বা আজকের এমসিকিউ এর যে কোশ্চেনের সেট রয়েছে তার লাস্ট কোশ্চেন আমাদের, সমূলে নির্মূল করিব পামরে আজি, এটি কোন বাচ্যের উদাহরণ? প্রশ্নটা খুব ভালোভাবে বুঝবে, ঠিক একই রকমভাবে নিজেরাই কুলু খুঁজে পাবে। দেখো, কর্মবাচ্য থাকতে গেলে কি বলেছিলাম? দ্বারা দিয়া কর্তৃক, সেখানে কি কোনো দ্বারা দিয়া কর্তৃক আছে? এখানে কোনো দ্বারা দিয়া কর্তৃক নেই, বাদ দাও। ভাব বাচ্চে হযুক্ত শব্দ আছে? নেই। কর্মকর্তৃ বাচ্চে জড় শব্দ কথা বলবে?
তাই তো, জড় শব্দে শাক বাজে, তো শাক কি নিজে বাজে? তো সেই ধরনের শব্দ কিন্তু নাই। তাহলে কি পড়ে থাকলো? কর্তৃবাচ্য। এবং বাক্যটাকে পড়ে দেখো, কবিতার ছন্দে লেখা, সমূলে নির্মূল করিব পামরে আজি। তো এখানে কিন্তু আর কিছু নেই, অর্থাৎ শর্টকাট কথা হচ্ছে এটা কোন বাচ্যের উদাহরণ? উত্তর হলো কর্তৃবাচ্যের উদাহরণ। তো এই হলো আমাদের আজকের মক টেস্ট। প্রশ্নগুলো কিন্তু খুবই সুন্দর, আমি চেষ্টা করলাম একটু বুঝিয়ে দেওয়ার ব্যাকরণের পার্টগুলোকে। তো যাই হোক, এই টাইপের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের আলোচনা হয়েছে চ্যানেলে, সেগুলো অবশ্যই দেখো, কাজে লাগবে এটুকু বলতে পারি। এখানে ভাট বকা হয় না, ডায়লগ মারা হয় না, কাজের জিনিস দেখানো হয়। তো এই বলে আজকে আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।